মানুষের জীবনে এমন কিছু ক্ষণ আসে যা কোনোদিন মুছে ফেলা যায় না। কিছু বাক্য তীরের ফলার মতো হৃদয় বিঁধে থাকে চিরকাল। সেই ক্ষত শুকিয়ে যায় ঠিকই, কিন্তু দাগটা রয়ে যায় আজীবন। একটি আধুনিক মহানগরের উঁচু উঁচু গগনচুম্বী ভবনের এক বিলাসবহুল কর্পোরেট অফিস। চকটকে কাচের দেওয়াল, মার্বেল মেঝেতে নিজের প্রতিবিম্ব স্পষ্ট। এসির ঠান্ডা হাওয়া ঘরে বইছে, কিন্তু সেই হাওয়ার চেয়েও অনেক বেশি হিমশীতল ছিল সেখানকার পরিবেশ। ঘরের মাঝখানে দাঁড়িয়ে এক যুবক, নাম অর্জুন। গায়ে একটা সাধারণ শার্ট, পায়ে ধুলোমাখা জুতোর দাগ স্পষ্ট। বাসস্ট্যান্ডের ভিড়, রাস্তার ধুলোবালি যেন তার অস্তিত্বের সঙ্গে একাকার হয়ে গেছে। তার সামনেই বসে আছেন শ্রেয়া, পরনে দামি ব্র্যান্ডের পোশাক, হাতে একটা দামি কলম। ঘুরিয়ে ঘুরিয়ে সে অর্জুনের দিকে তাকাল। সেই দৃষ্টিতে মানুষকে জানার কোনো আগ্রহ ছিল না, ছিল শুধু তীব্র অবজ্ঞা। শ্রেয়া ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেলে বলল, তোমার মতো ছেলেকে চাকরি দেওয়া তো দূর, আমি আমার অফিসে দাঁড়িয়ে থাকার যোগ্যও মনে করি না। জাস্ট লুক অ্যাট ইয়োরসেলফ। কোথা থেকে আসো তোমরা এসব? কথাটা শেষ হতেই পুরো কনফারেন্স রুমে হাসির ঢেউ উঠল। সেই হাসি যেন কাঁচ ভাঙার শব্দ হয়ে অর্জুনের কানে বিঁধতে লাগল। অর্জুন কোনো কথা বলল না, সে শুধু একবার নিজের জুতোর দিকে তাকাল। জুতোর ডগায় জমা ধুলো যেন তার দারিদ্র্যের জীবন্ত সাক্ষী। সে ধীরে ধীরে মাথা নিচু করল। বুকের ভেতরটা মুছড়ে যাচ্ছিল, যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করছে তার আত্মসম্মানে। ঘরের অন্যরা তাকে এমনভাবে দেখছিল যেন কোনো অচেনা গ্রহের প্রাণী। কারো চোখে করুণা, কারো চোখে নিছক ওঁজা, আর শ্রেয়ার চোখে উগ্র অহংকার। শ্রেয়া ঠান্ডা গলায় হুকুম দিল, নেক্সট ক্যান্ডিডেটকে পাঠাও, আমার সময় নষ্ট করো না। অর্জুনের গলায় কথা আটকে এসেছিল। সে কিছু একটা বলতে চেয়েছিল, হয়তো বলতে চেয়েছিল, ম্যাম, আমার যোগ্যতা আমার পোশাকে নয়, আমার মেধায় আছে। কিন্তু সে জানত এই কাচের ঘরে তার ভাঙা গলার কোনো মূল্য নেই। সে ধীর পায়ে ঘুরে দাঁড়াল, পা দুটো যেন চলতে চাইছে না। করিডোরে বেরিয়ে আসতেই তার শ্বাস দ্রুত হল, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। মনে হচ্ছে হৃৎপিণ্ড বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে সে চোখ বন্ধ করল। অন্ধকার, শুধুই অন্ধকার। নিজেকে বারবার একটা প্রশ্ন করতে লাগল, আমি কি সত্যিই এত অযোগ্য? আমি কি সত্যিই আবর্জনা? অফিসের সেই ঝকঝকে ভবন থেকে বেরিয়ে অর্জুন আকাশের দিকে তাকাল। বিশাল কাঁচের ভবনে তার প্রতিবিম্ব খুব ছোট, খুব তুচ্ছ দেখাচ্ছিল। সে হাসল, এক অদ্ভুত বিষণ্নতা মাখা হাসি। বিড়বিড় করে বলল, একদিন এই দেওয়ালগুলো আমার নাম জানবে। কিন্তু সেই মুহূর্তে সে ছিল শুধুই একজন বেকার যুবক। পকেটে বাস ভাড়া আর মেসের ভাড়া মেটানোর মতো টাকাও নেই। অর্জুন গ্রাম থেকে এসেছিল বুক ভরা স্বপ্ন নিয়ে। তার বাবা একজন সাধারণ কৃষক। বৃষ্টি হলে ফসল হয়, না হলে বাড়ে ঋণের বোঝা। মা অন্যের বাড়িতে বাসন মাজার কাজ করেন যাতে ছেলের পড়ার খরচ চলে। গ্রামের স্কুলের মাস্টারমশাই বলতেন, এই ছেলে একদিন অনেক বড় হবে যদি সুযোগ পায়। কিন্তু শহর তাকে শিখিয়েছিল, সুযোগ সবার জন্য নয়। শহরের এক প্রান্তে একটা স্যাঁতস্যাঁতে ছোট ঘরে অর্জুন থাকত। টিনের চাল দিয়ে বর্ষার জল চুঁইয়ে পড়ত। রাতে মশার কামড় আর ফ্যাপসা গরমে ঘুম আসত না। ভোরে উঠে টিউশনি করাত, দুপুরে এক ভাঙাচোরা গুদামে মাল বওয়ার কাজ করত, আর বিকেলে ফাইল হাতে চাকরির দরজায় দরজায় ঘুরত। আজকের ইন্টারভিউ নিয়ে তার অনেক আশা ছিল। কোম্পানি বড়, বেতন ভালো। ভেবেছিল মায়ের ছেঁড়া শাড়ি বদলে দেবে, বাবার কাঁধের ঋণ কমাবে। কিন্তু কেউ তাকে বলেনি বড় শহরে মানুষের যোগ্যতা মাপা হয় তার মস্তিষ্কে নয়, তার পকেটের ওজনে। সেদিন রাতে অর্জুনের চোখে ঘুম ছিল না। কানের কাছে বারবার শ্রেয়ার সেই অপমানজনক কথাগুলো ভন ভন করছিল, তোমার মতো ছেলেকে। সে পাশ ফিরে শোয়, বালিশ ভিজে ওঠে নিঃশব্দ কান্নায়। পরদিন সকাল হল, অর্জুন উঠল, কিন্তু আজ তার ভেতরটা অন্যরকম। ভাঙা মনটা জোড়া লেগে যেন ইস্পাতাবে গেছে। এখন সে আর শুধু চাকরি চায় না, সে উত্তর চায়, সে প্রমাণ চায়। দিন গড়িয়ে মাস পেরোল, ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ, রেজাল্ট প্রত্যাখ্যান। কখনো তার ইংরেজি উচ্চারণের জন্য, কখনো তার সাধারণ পোশাকের জন্য, আবার কখনো সোজা তার স্ট্যাটাসের জন্য তাকে ফিরিয়ে দেওয়া হলো। একদিন দুপুরে গুদামে কাজ করার সময় অর্জুনের হাত কেটে গেল। ভাতের বস্তা সরাতে গিয়ে টিনের চালে লেগে রক্ত গড়াতে লাগল। যন্ত্রণায় সে বসে পড়ল, কিন্তু মালিক কোনো দয়া দেখাল না। চিৎকার করে বলল, কাজ করতে না পারলে বেরিয়ে যা, তোর মতো কাজের ছেলের লাইন লেগে আছে বাইরে। অর্জুন কিছু বলল না, ছেঁড়া গামছা দিয়ে শক্ত করে হাতটা বাঁধল। রক্ত চুইয়ে পড়ছিল, কিন্তু সে আবার বস্তাটা কাঁধে তুলে নিল।
সেই মুহূর্তে সেই তীব্র যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে সে একটা প্রতিজ্ঞা করল, হয় এই জীবন আমাকে শেষ করে দেবে, নয়তো আমি এই জীবনটাকে বদলে দেব। সেই রাত থেকে অর্জুনের জীবনটা পাল্টে গেল। সে চাকরি খোঁজা বন্ধ করেনি ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি জোর দিল নিজেকে গড়ার কাজে। রাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, অর্জুন তখন জেগে থাকত। মোবাইলের টর্চ বা মোমবাতির আলোয় সে পড়াশোনা শুরু করল। কোডিং, বিজনেস ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, পুরানো বই আর ইন্টারনেট ঘেঁটে যা পেল সব গিলে ফেলতে লাগল। 1 বছর কেটে গেল। অর্জুন এখনও ধনী হয়নি, কিন্তু তার চোখে সেই ভয় আর নেই। সে বুঝে গেছে দারিদ্র্য একটা অবস্থা মাত্র, কিন্তু মেধা হল আসল শক্তি। শুরুটা হলো খুব ছোট করে, অনলাইনে ফ্রিল্যান্সিং। একটা ছোট্ট প্রজেক্ট পেল, তারপর আরেকটা। কাজ ছোট, টাকা কম, কিন্তু আত্মবিশ্বাসটা ছিল পাহাড় সমান। কিন্তু ভাগ্য তখনও তার পরীক্ষা নিচ্ছিল। এই সময় শহরের আরেক প্রান্তে শ্রেয়া তার বিলাসবহুল অফিসে বসে নতুন ফাইলে সই করছিল। সে জানতও না যে ছেলেটাকে সে একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিল, সে ছেলেটা এখন আর মাটির দিকে তাকিয়ে হাঁটে না। অর্জুনের লড়াই সহজ ছিল না। ছোট ঘরে বসে ভাঙা ল্যাপটপে কাজ করত, কখনো নেট থাকত না, কখনো লোডশেডিং, কখনো ক্লান্তিতে চোখ বুজে আসত, মনে হতো সব ছেড়ে দিই। কিন্তু চোখ বন্ধ করলেই ভেসে উঠত শ্রেয়ার সেই তাচ্ছিল্যের হাসি আর বাবার রোদে পোড়া মুখ। সে ধড়মড় করে উঠে বসত, ঠান্ডা জল চোখে দিয়ে আবার কাজে লাগত। তার হাতে ফোসকা পড়েছিল, পিঠে ব্যথা ছিল, কিন্তু তার মস্তিষ্ক ছিল জীবন্ত। সে বুঝতে পেরেছিল শুধু চাকরির পেছনে ছুটলে হবে না, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন চাকরি তার পেছনে ছোটে। বাধা এলো প্রচুর। অনলাইনে কাজ করতে গিয়ে ঠকতে হলো। একবার এক ক্লায়েন্টের জন্য সে 7 দিন ধরে না ঘুমিয়ে কাজ করল। কাজ জমা দেওয়ার পর সেই লোক তাকে ব্লক করে দিল। টাকা তো পেলই না, উল্টে তার পরিশ্রম ধুলোয় মিশে গেল। সেদিন রাতে অর্জুন অনেকক্ষণ ধরে দেওয়ালের দিকে তাকিয়েছিল। হতাশা তাকে গ্রাস করতে চাইছিল। কিন্তু ভোরবেলা মায়ের কথা মনে পড়ল। মা পরের বাড়ি বাসন মেজে যে টাকা পাঠাতো, সেই টাকার গন্ধে মিশে থাকত ঘাম আর ভালোবাসা। অর্জুন দীর্ঘশ্বাস ফেলল, বলল, না, আমি হারব না, আমি পিছু হটব না। ধীরে ধীরে তার কাজের মান বাড়তে লাগল। একজন ক্লায়েন্ট তার কাজের প্রশংসা করল, তারপর আরেকজন। প্রথমবার কেউ তাকে বলল, তোমার মধ্যে দম আছে হে ছোকরা। এই সামান্য প্রশংসা অর্জুনের কাছে অস্কার পাওয়ার চেয়ে কম ছিল না। 2 বছর কেটে গেল। অর্জুনের সেই স্যাঁতসেঁতে ঘরটা এখন একটু বদলেছে। সেখানে এখন বইয়ের পাহাড়, দেওয়ালে একটা কাগজ সাঁটানো, তাতে বড় বড় অক্ষরে লেখা, আজ না হয় কাল, সময় আমার হবেই। এদিকে শ্রেয়ার জীবনটা ছিল একেবারে অন্যরকম। বড়লোকের মেয়ে, অগাধ টাকা, ক্ষমতা আর প্রতিপত্তি। তার কাছে জীবনটা ছিল একটা সোজা রাস্তা। সেরা কলেজ, সেরা ডিগ্রি আর বাবার পরিচয়ে পাওয়া উঁচু পোস্ট। কিন্তু সহজ জীবন মানুষকে অনেক সময় কঠিন আর অনুভূতিহীন করে তোলে। শ্রেয়া মনে করত যারা নিচে আছে তারা নিচে থাকারই যোগ্য। সেদিনের সেই ইন্টারভিউয়ের ঘটনা তার মনেও ছিল না। তার কাছে ওটা ছিল একটা তুচ্ছ ব্যাপার। কিন্তু প্রকৃতি কাউকে ছাড়ে না। শ্রেয়ার কোম্পানিতেও পরিবর্তন আসছিল। নতুন ম্যানেজমেন্ট এলো। তারা পুরনো ধ্যান ধারণা ভেঙে নতুন আউটসোর্সিং মডেলে কাজ করতে চাইল। শ্রেয়া অবলীলায় রাজি হয়ে গেল। সে ঘুণাক্ষরেও টের পেল না যে এই নতুন মডেলে যে নামটা উঠে আসছে সেটা তার অতীতের এক ভুলে যাওয়া অধ্যায়। অর্জুন এখন আর একা কাজ করে না। সে তার সাথে আরও 2 জন ছেলেকে জুড়ল যারা তার মতোই সংগ্রামী। তারা মিলে ছোটখাটো একটা টিম তৈরি করল। একদিন তার মেলে একটা বড় প্রজেক্টের অফার এলো। অর্জুন ফাইলটা খুলল। কোম্পানির নাম দেখে তার হৃৎস্পন্দন 1 সেকেন্ডের জন্য থেমে গেল। এটা সেই কোম্পানি, সেই একই লোগো, সেই একই ঠিকানা যেখানে তাকে অপমানিত হতে হয়েছিল। অর্জুন ল্যাপটপটা বন্ধ করে দিল। জানলার বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভাগ্য কি তার সাথে মশকরা করছে, নাকি এটাই সেই সুযোগ? সে মুচকি হাসল, ফাইলটা আবার খুলল, বলল, না, আমি তৈরি। প্রজেক্টটা ছিল অসম্ভব কঠিন, সময় কম, কাজের চাপ পাহাড় প্রমাণ। কিন্তু অর্জুন তার জীবন বাজি রেখে দিল। 3 সপ্তাহ সে ঠিকমতো খায়নি, ঘুমোয়নি। তার টিম ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু অর্জুনের চোখে ছিল আগুনের আভা। কাজ শেষ হলো, এবং কাজটা ছিল নিখুঁত। কোম্পানি থেকে ফোন এলো, আমরা আপনার সাথে দেখা করতে চাই, ইমিডিয়েটলি। অর্জুন ফোনটা রাখল। তার হাত সামান্য কাঁপছিল,
সে জানত এই দেখা করাটা শুধু ব্যবসার খাতিরে নয়, এটা একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মুহূর্ত। মিটিংয়ের দিন অর্জুন একটা সাধারণ কিন্তু পরিষ্কার শার্ট আর ট্রাউজার্স পরে বেরোল। কোনো দামি ব্র্যান্ড নয়, কোনো জাঁকজমক নয়, তার সম্পদ ছিল তার আত্মবিশ্বাস। অফিসের গেট দিয়ে ঢোকার সময় তার পা এক মুহূর্তের জন্য থমকে গেল। সেই একই সিকিউরিটি গার্ড, সেই একই লিফট, সেই একই করিডোর, সবকিছুই এক আছে, শুধু বদলে গেছে অর্জুনের মেরুদণ্ড। আজ তার মাথা নিচু নয়, দৃষ্টি মাটির দিকে নয়, আজ সে সোজাসুজি তাকাচ্ছে। কনফারেন্স রুমে সবাই বসেছিল। দরজা খুলে শ্রেয়া ঢুকল। অর্জুন তার দিকে তাকাল। শ্রেয়ার চোখ অর্জুনের ওপর পড়ল। কয়েক সেকেন্ডের জন্য শ্রেয়া থমকে গেল। তার অবচেতন মন কিছু একটা সংকেত দিল। এই মুখটা কি চেনা? কিন্তু সে মনে করতে পারল না, কারণ সে তো কখনো অর্জুনের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেইনি। সে দেখেছিল শুধু তার পোশাক। মিটিং শুরু হল। অর্জুন কথা বলতে শুরু করল। তার প্রেজেন্টেশন, তার বাচনভঙ্গি, তার জ্ঞানের গভীরতা, সবাই মুগ্ধ হয়ে শুনল। শ্রেয়া অবাক হয়ে তাকিয়ে রইল। এই ছেলের কথার মধ্যে কোনো অহংকার নেই, কিন্তু একটা অদ্ভুত ধার আছে। মিটিং শেষ হল। সবাই যখন বেরিয়ে যাচ্ছে, শ্রেয়া অর্জুনকে ডাকল। এক্সকিউজ মি, মিস্টার অর্জুন। অর্জুন দাঁড়াল, ঘুরল। শ্রেয়া বলল, আপনি কি আগে কখনো এখানে এসেছেন? আপনাকে খুব চেনা চেনা লাগছে। অর্জুন হাসল। সেই হাসিতে কোনো ব্যঙ্গ ছিল না, কোনো আক্রোশ ছিল না, ছিল সময়ের দেওয়া শিক্ষা। সে বলল, হ্যাঁ ম্যাম, একসময় এসেছিলাম, কিন্তু তখন আমি দাঁড়িয়ে থাকার যোগ্য ছিলাম না। শ্রেয়া কিছু বলতে চাইল, কিন্তু শব্দ খুঁজে পেল না। অর্জুন আর দাঁড়াল না, সে ধীর পায়ে বেরিয়ে গেল। সেদিন রাতে শ্রেয়া ঘুমাতে পারল না। তার মাথায় বারবার ওই লাইনটা বাজতে লাগল, দাঁড়িয়ে থাকার যোগ্য ছিলাম না। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল সেই দিনের কথা, সেই ছেলেটা, সেই ধুলো মাখা জুতোর ছেলেটা। শ্রেয়ার বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল। এতদিন সে ভেবেছিল সে জিতে গেছে, সে শক্তিশালী, কিন্তু আজ মনে হচ্ছে তার সেই শক্তি তাকে বড্ড একা করে দিয়েছে। অন্যদিকে অর্জুন সেদিন রাতে জানলার ধারে দাঁড়িয়ে শহরের আলোর দিকে তাকিয়েছিল। তার মনের ভেতর কোনো উত্তেজনা ছিল না, ছিল এক প্রশান্ত মহাসাগরের মতো শান্তি। সে জানত আসল খেলাটা তো সবে শুরু হল। অর্জুনের কোম্পানি তরতর করে এগোতে লাগল। তার টিম এখন 4 জনের থেকে বেড়ে 20 জনের হয়েছে। মানুষ এখন তাকে স্যার বলে ডাকে। কিন্তু অর্জুনের ভেতরে সেই গ্রামের ছেলেটা আজও বেঁচে আছে। সে এখনও তার কর্মচারীদের সাথে বসে চা খায়, তাদের সুখ দুঃখের খোঁজ নেয়। কিছুদিন পর সেই একই বড় কোম্পানি থেকে আবার কল এলো। তারা এবার শুধু প্রজেক্ট নয়, লং টার্ম পার্টনারশিপ চায়। অর্জুন রাজি হল। দ্বিতীয় মিটিংয়ে শ্রেয়া তাকে খুব ভালো করে লক্ষ্য করল। মিটিং শেষে শ্রেয়া আবার অর্জুনকে আটকাল। অর্জুন, প্রথমবার সে নাম ধরে ডাকল। অর্জুন শান্ত চোখে তাকাল। শ্রেয়া বলল, আমার মনে হয় আমি আপনাকে চিনি। আমি যদি সেদিন কোনো ভুল করে থাকি। অর্জুন তার কথা শেষ করতে দিল না। হাত তুলে থামিয়ে দিয়ে বলল, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই ম্যাম, কারণ সেদিন যদি আপনি আমাকে অপমান না করতেন, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না দিতেন, তাহলে হয়তো আজ আমি এই চেয়ারে বসে আপনার সাথে ডিল সাইন করতাম না। আপনার ওই অপমানটাই ছিল আমার জ্বালানি। শ্রেয়া পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই চিনতে পারছে না। এর কয়েক মাস পরের ঘটনা। কর্পোরেট জগৎ বড় নিষ্ঠুর। শ্রেয়ার কোম্পানিতে বড়সড় রদবদল হল। পারফরমেন্স আর ব্যবহার দুটোর অজুহাতে শ্রেয়ার নাম ছাঁটাইয়ের তালিকায় সবার উপরে রাখা হল। যে মেয়েটি একদিন অন্যদের চাকরি খাওয়া নিয়ে মস্করা করত, আজ সে নিজেই বেকার। তার দামি গাড়ি, দামি ফ্ল্যাট, সবকিছুই হঠাৎ অর্থহীন হয়ে গেল। তার এতদিনের অভিজ্ঞতা, এতদিনের দম্ভ, সব ধুলোয় মিশে গেল। বেশ কয়েক মাস শ্রেয়া চাকরি খুঁজল, কিন্তু তার উদ্ধত আচরণের দুর্নাম বাজারে ছড়িয়ে পড়েছিল। কেউ তাকে নিতে চাইল না। শেষ পর্যন্ত পেটের দায় আর পরিস্থিতির চাপে সে বাধ্য হল সেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে, যার মালিক এখন অর্জুন। ইন্টারভিউয়ের দিন। অর্জুনের অফিস। রিসেপশনে শ্রেয়া বসে আছে। তার পরনে আজ কোনো দামি স্যুট নেই, সাধারণ সালোয়ার কামিজ। চোখে সেই দম্ভ নেই, আছে ভয় আর লজ্জা। পিয়ন এসে বলল, ম্যাম, স্যার আপনাকে ডাকছেন। শ্রেয়া ধীর পায়ে কেবিনে ঢুকল। অর্জুন একটা ফাইল দেখছিল। সে মুখ তুলে তাকাল। ঘরের আবহাওয়াটা একদম স্তব্ধ, যেন সময় থমকে গেছে। কয়েক বছর আগে দৃশ্যটা ছিল ঠিক উল্টো। আজ অর্জুন চেয়ারে, শ্রেয়া দাঁড়িয়ে। শ্রেয়া কাঁপা কাঁপা গলায় বলল, আমি
আমি চাকরির জন্য এসেছি। অর্জুন কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, কোনো প্রতিশোধ স্পৃহা ছিল না, ছিল এক গভীর পর্যবেক্ষণ। অর্জুন বলল, বসুন। শ্রেয়া বসল। সে ফাইলটা এগিয়ে দিল। আমাকে একটা সুযোগ দিন প্লিজ, আমি কাজ জানি। অর্জুন ফাইলটা খুলল না। সে শান্ত গলায় জিজ্ঞেস করল, আপনার যোগ্যতা নিয়ে আমার সন্দেহ নেই, কিন্তু আমার একটাই প্রশ্ন, আপনি কি আজও মানুষকে তার পোশাক দিয়ে বিচার করেন, নাকি মানুষ হিসেবে দেখেন? শ্রেয়ার চোখে জল এসে গেল। সে মাথা নিচু করে বলল, না, আমি ভুল ছিলাম। আমি খুব বড় ভুল ছিলাম। সময় আমাকে আমার আসল জায়গা দেখিয়ে দিয়েছে। অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ফাইলটা পাশে সরিয়ে রেখে বলল, ঠিক আছে, আপনি জয়েন করতে পারেন। শ্রেয়া অবাক হয়ে তাকাল। সে বিশ্বাস করতে পারছিল না। সে ভেবেছিল অর্জুন তাকে অপমান করবে, ঠিক যেমনটা সে করেছিল। অর্জুন উঠে দাঁড়াল। জানলার কাছে গিয়ে বলল, কিন্তু আমার একটা শর্ত আছে। এই অফিসে কেউ ছোট নয়, কেউ বড় নয়। পিয়ন থেকে ম্যানেজার, সবাই মানুষ। আপনাকে সবার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা যদি পারেন তবেই এই চাকরি আপনার। শ্রেয়ার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। সে শুধু মাথা নাড়ল। এই শর্ত কোনো অপমানের নয়, এই শর্ত নিজেকে মানুষ হিসেবে ফিরে পাওয়ার। সেদিনের পর থেকে শ্রেয়া নিজেকে পুরোপুরি বদলে ফেলল। সে অফিসে সবার আগে আসে, সবার শেষে যায়। যে শ্রেয়া আগে কারো সাথে হেসে কথা বলতো না, সে এখন পিয়নের খোঁজ নেয়, জুনিয়রদের ভুল হলে বকা না দিয়ে বুঝিয়ে দেয়। একদিন অফিসে এক নতুন ছেলে ভুল করে কফি ফেলে দিল জরুরি কাগজের ওপর। ছেলেটা ভয়ে কাঁপছিল। শ্রেয়া এগিয়ে গেল। সবাই ভাবল আজ প্রলয় ঘটবে, কিন্তু শ্রেয়া হাসল, বলল, ভয় পেও না, ভুল মানুষই করে। কাগজ আবার প্রিন্ট করা যাবে, কিন্তু তোমার এই ভয়টা কাটানো বেশি জরুরি। দূরে দাঁড়িয়ে অর্জুন সব দেখছিল। তার মনে হল তার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তবে কাউকে ধ্বংস করে নয়, কাউকে মানুষ বানিয়ে। কিছুদিন পর এক বিজনেস ম্যাগাজিন থেকে ইন্টারভিউ নিতে এলো। রিপোর্টার অর্জুনকে জিজ্ঞেস করলেন, স্যার, আপনার এই বিশাল সাফল্যের রহস্য কি? অর্জুন একটু সময় নিল। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে বলল, একটা অপমান, যা আমাকে আমার অকাত বা যোগ্যতা দেখায়নি, বরং আমার ভেতরের শক্তিকে চিনিয়ে দিয়েছিল। পাশে দাঁড়িয়ে শ্রেয়া শুনছিল। তার চোখে কৃতজ্ঞতার জল। সে বুঝতে পারল কাউকে নিচে নামিয়ে কেউ বড় হতে পারে না। বড় হতে হলে হাত বাড়িয়ে ওপরে তুলতে হয়। কিছুদিন পর অর্জুন তার গ্রামে গেল। সেই মাটির বাড়ি, সেই ফসলের মাঠ। বাবা গর্বের সাথে ছেলের দিকে তাকালেন। মা কপালে চুমু খেয়ে বললেন, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে খোকা। বাবা জিজ্ঞেস করলেন, তোর সেই অপমানের বদলা নিয়েছিস? অর্জুন বাবার হাত ধরে হাসল, বলল, না বাবা, বদলা তো দুর্বলেরা নেয়। আমি বদলাইনি, আমি বদলে দিয়েছি, নিজেকেও আর তাকেও। শহরে ফিরে অর্জুনের অফিস আবার ব্যস্ত হয়ে উঠল। গেটে আবার একটা ছেলে এসেছে। সাধারণ পোশাক, পায়ে ধুলোমাখা জুতো, ভয়ে ভয়ে রিসেপশনে দাঁড়িয়ে আছে। শ্রেয়া তাকে দেখতে পেল। সে এগিয়ে গেল। ছেলেটি ভয়ে ভয়ে বলল, ম্যাম, আমার জামাকাপড় ঠিক নেই, আমি কি? শ্রেয়া হেসে তাকে থামিয়ে দিল, বলল, এখানে পোশাক দেখা হয় না ভাই, এখানে দেখা হয় তোমার স্বপ্ন আর সাহস। এসো, ভেতরে এসো। দূরে দাঁড়িয়ে অর্জুন দেখল। সে চোখ বন্ধ করল। কানে সেই পুরনো হাসির শব্দ আর বাজে না। এখন সেখানে শুধুই শান্তির সুর। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু জীবন তো বহমান। অর্জুন প্রমাণ করে দিল, মানুষের পকেটের ওজন দিয়ে তার বিচার হয় না, বিচার হয় তার মেরুদণ্ড আর বিবেক দিয়ে। আজ সেই কাঁচের দেয়াল অর্জুনের নাম জানে, কিন্তু তার চেয়েও বড় কথা, অর্জুন আজ নিজেকে জানে। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায়, সময় কাউকে ছাড়ে না। আজ যে রাজা, কাল সে ফকির হতে পারে। তাই অহংকার নয়, বিনয়ী হোক আমাদের পরিচয়। আর যারা আজ লড়াই করছেন, মনে রাখবেন, সূর্য ডোবার পরই কিন্তু নতুন ভোর আসে। আপনারও সময় আসবে, শুধু হাল ছাড়বেন না।